আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হেপাটোলজির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো প্রথম ক্লাসে আমরা বেশ অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছিলাম। তো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা পরের টপিক থেকে শুরু করব। তো শুরু করার আগে একটা কথা একটু বলে রাখি। এই জায়গায় আমি বলছিলাম যে আইসোলেটেড রেস্ট বিলিরুবিন যখন পাই তখন আমরা কনজুগেটেড বিলিরুবিনটা একটু চেক করি। কারণ মাথায় রাখবেন, হেমোলাইসিসের ক্ষেত্রে যদি হিমোলাইসিস হয়ে থাকে সেই ক্ষেত্রে ইনডিরেক্ট বিলিরুবিনটা বেড়ে যায়। সেক্ষেত্রে ইনডিরেক্ট বিলিরুবিনটা বেড়ে যায়, আর ডিরেক্ট বিলিরুবিন আইদার কমে যায় অথবা নর্মাল থাকতে পারে, সেটা আমাদের বিষয় না। আমরা যখনই আইসোলেটেড রেস্ট বিলিরুবিন পাবো আমরা ইউজুয়ালি ডিরেক্ট বিলিরুবিন ইনডিরেক্ট বিলিরুবিন দুইটাই করার চেষ্টা করব। যদি এটা বাড়ে দ্যাট মিন্স হেমোলাইসিস, আর যদি এটা না বাড়ে তার মানে তখন আমরা ডিরেক্ট বিলিরুবিন দেখে কী করব, আমরা সামনের দিকে আগাবো আর কি। হ্যাঁ, নন হেমোলাইটিক কোনো কজ যেমন গিলবার্ট সিনড্রোম আছে কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। ঠিক আছে, যদিও এখানে শুধু ডিরেক্টের কথা লিখছে, আমাদের আসলে কনজুগেট আনকনজুগেট দুইটাই করা উচিত। আচ্ছা, গেল। দেখেন, এটা অনেকটা সিমিলার, কাছাকাছি একটা টপিক। এটাও একটা ফ্লো চার্ট, কীভাবে আমরা একটা জন্ডিসের কেসে ডায়াগনোসিস। হ্যাঁ, দেখেন, আনএক্সপ্লেইন জন্ডিস ইন অ্যাডাল্ট পেশেন্ট আমরা ইউজুয়ালি কী করি, আইসোলেটেড বিলিরুবিনটা দেখব। দেখেন, আইসোলেটেড বিলিরুবিন দেখলাম, আদার লিভার ফাংশন টেস্ট নর্মাল, তাহলে আইসোলেটেড বিলিরুবিন রাইস মানে এটা প্রিহ্যাপাটিক জন্ডিস চিন্তা করতেছে। হ্যাঁ, এখন দেখবে আনকনজুগেটেড এবং কনজুগেটেড বিলিরুবিন দুইটাই আমরা দেখব। একটু আগে আমি যেটা বললাম যে আনকনজুগেটেড কনজুগেটেড দুইটাই দেখা উচিত। কনজুগেটেড ইউজুয়ালি বাড়ে কোথায়, দুবিন জনসন অ্যান্ড রোটর সিনড্রোম, এই দুটো এটার ক্ষেত্রে বাড়তে পারে। আর আনকনজুগেটেড আইদার হিমোলাইসিস হলে বাড়ে, হিমোলাইসিস না হলেও বাড়তে পারে। হিমোলাইসিস হলে বাড়ে, এটার একটা ডায়াগনোসিস কি দেখেন, বা আমরা এই ক্ষেত্রে কী পাই, এটা এই জায়গায় আসেন। দেখেন, আনকনজুগেটেড বিলিরুবিন যখন বাড়লো তখন আমরা কী করি, হিমোলাইসিস স্ক্রিনিং করি। হ্যাঁ, কারণ আনকনজুগেটেড বিলিরুবিন ইউজুয়ালি হিমোলাইসিসে বাড়ে, তখন আমরা রেটিকুলোসাইট, হ্যাপ্টোগ্লোবিন, এলডিএইচ এগুলো দেখি। এগুলো আমি আগেরবার বলছিলাম, ইভেন আমরা কম টেস্টও করে থাকি। তো এগুলো যদি কী হয়, হিমোলাইসিস স্ক্রিনিং যদি হিমোলাইসিসের কোনো এভিডেন্স না থাকে দ্যাট মিনস গিলবার্ট সিনড্রোম, আর যদি এভিডেন্স থাকে এটা হিমোলাইসিস। এক্ষেত্রে আমরা কী করব, কম টেস্ট করব। ঠিক আছে, আর মাথায় রাখবেন তাহলে সহজ হিসাব, প্রিহ্যাপাটিক জন্ডিস অথবা আপনি একটা পেশেন্টের শুধু সিরাম বিলিরুবিন দেখলেন রেস্ট, তাহলে আপনার এখন কাজ কি, এবং আদার লিভার ফাংশন টেস্ট যেমন এসজিপিটি, প্রথম বিন টাইম, এসজিওটি, এলপি, ঠিক আছে, এগুলো দিলেন, দেখলেন যেগুলো সব নর্মাল। তারপর আপনি এখন কি করবেন, তার ডিরেক্ট বিলিরুবিন ইনডিরেক্ট বিলিরুবিন দুইটাই দিলেন, দেখলেন যে ইনডিরেক্ট বিলিরুবিন কী হলো, বেড়ে গেল, তার মানে আপনার মনে হচ্ছে এটা হিমোলাইসিস হতে পারে। হ্যাঁ, তো আপনি হিমোলাইসিসের এভিডেন্স দেখার জন্য এলডিএইচ লেভেল, হ্যাপ্টোগ্লোবিন লেভেল এবং কি রেটিকিউলোসাইট এগুলো দেখলেন। ঠিক আছে, তো এগুলো দেখার পর আপনি মোটামুটি একটা আইডিয়া পেলেন যে এটা হিমোলাইসিস হলে ডায়াগনোসিস কি, এটা আমরা কম টেস্ট করে পরে আগাবো। আর যদি আপনি মনে করতেছেন যে না এটা হিমোলাইসিস না, তবে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তি, আমরা তখন কি করব, নেগেটিভ মানে এটা গিলবার্ট সিনড্রোমকেই ইন্ডিকেট করে ইউজুয়ালি। হ্যাঁ, আর কনজুগেটেড বিলিরুবিন বাড়ে ইউজুয়ালি কোথায়, ডুবিন জনসন অ্যান্ড রোটর সিনড্রোম। ওকে, আরেকটা কথা মাথায় রাখবেন, এই রেটিকিউলোসাইট কাউন্ট যেটা আছে এটা দিয়ে ইউজুয়ালি আমরা রেটিকুলোসাইট প্রোডাকশন ইন্ডেক্স বের করি। হ্যাঁ, এটা যদি লেস দেন 2.5 হয় সেই ক্ষেত্রে আমরা ভাবি যে এটা কোনো একটা আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ঠিক আছে, আর যদি কখনো এটা 2.5% উপরে হয় সেক্ষেত্রে আমরা মনে করি কি হেমোলাইসিস, যার কারণে হেমোলাইসিসের ক্ষেত্রে রেটিকুলোসাইট কাউন্ট শব্দটা লেখা থাকে, কারণ এটা থেকে প্রোডাকশন ইন্ডেক্স বের করা যায়, আর প্রোডাকশন ইন্ডেক্স যদি 2.5%-এর বেশি হয় এটা হিমোলাইসিসকে বোঝায়। আর দেখেন, কারো যদি কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায় এবং অ্যাবনর্মাল এনজাইম থাকে সেক্ষেত্রে হ্যাপাটিক জন্ডিস লাইক এসজিপিটি ধরেন রেস্ট, প্রথম বিন টাইম রেস্ট এরকম থাকতে পারে। হ্যাঁ, তো আমরা প্রথম বিন টাইম ইউজুয়ালি একটা সিভিয়ারিটি মার্কার হিসেবে কাউন্ট করা হয়। হ্যাঁ, এটা এসবির জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা কথা। তো এটা ইউজুয়ালি অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস, সেরোলজি এগুলো আমরা ইথোলজি স্ক্রিনিং করতে পারি। সামটাইমস আমরা অটো অ্যান্টিবডি, সেরোপ্লাজমিন লেভেল, আয়রন লেভেল এগুলো দেখে থাকি। ওকে, কখন, এই প্রথম বিন টাইম এবং আপনার কনজুগেটেড বিলিরুবিনের এই যে সিরিজটা আছে সেটার ক্ষেত্রে। ওকে, আর অনেক সময় কনজুগেটেড বিলিরুবিন বাড়ে তখন আমরা অনেক সময় ভাইল ডাক্টটা দেখি এটা ডাইলেটেড আছে কি না, এভাবে আমরা পোস্ট হ্যাপাটিক জন্ডিস অনেক সময় ডায়াগনোসিস করি। ওকে,
এখানে দেখেন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস দ্য মোস্ট কমন কজ ইন ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে কিসের মোস্ট কমন কজ? অ্যাকিউট লিভার ফেলিওরের সবচেয়ে মোস্ট কমন কি? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। কোথায় এটা? ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলে। আর যদি শুধু ইউকে হিসাব করেন, প্যারাসিটামল টক্সিসিটি। ঠিক আছে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট মাথায় রাখবেন যে কি অ্যাকিউট লিভার ফেলিওরে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট খারাপ ফাইন্ডিংস কি? সেরেব্রাল ডিস্টারবেন্স হয়। ওকে, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি ও সেরেব্রাল ইডিমা এগুলোকে একসাথে সেরেব্রাল ডিস্টারবেন্স বলে। ওকে, এটা হচ্ছে কার্ডিনাল ম্যানিফেস্টেশন ইন দ্য অ্যাকিউট লিভার ফেলিওর। ওকে, এটা 3 রকম হয়, হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, সাব অ্যাকিউট। ডেজগুলো মুখস্থ রাখবেন, কোনটা কতদিন। ঠিক আছে, কোনটাতে সেরেব্রাল ইডিমা কমন, কোনটার কমন কজ কি। প্রথমটার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, হাইপার অ্যাকিউটের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেরেব্রাল ইডিমা হাইপার অ্যাকিউটের ক্ষেত্রে কমন এবং এতে ভাইরাল বা প্যারাসিটামল এগুলো দিয়ে হয়ে থাকে। আর অ্যাকিউট হচ্ছে কি 8 থেকে 28 দিন, সাব অ্যাকিউট হচ্ছে 29 দিন থেকে 12 সপ্তাহ বা 3 মাসের কাছাকাছি বোঝাচ্ছে। এবং এটার কমন কজ কি? অটোইমিউন হেপাটাইটিস। ওকে, আর সেরেব্রাল ইডিমা কীভাবে ডায়াগনোসিস করি? ইউজুয়ালি আমরা নিকিউল অর অ্যাবনর্মাল রিয়েক্টিং পিপল, ফিক্সড পিপল, হাইপারটেনসিভ এপিসোডস, ব্রাডিকার্ডিয়া, হাইপারভেন্টিলেশন, প্রফিউজ সুইটিং। ওকে, তারপর হচ্ছে ফোকাল ফিট, সামটাইম কনভালশন আর কি, হ্যাঁ, পেপিলিডিমা, এগুলো দেখে আমরা ইউজুয়ালি অনেক সময় কী করি? সেরেব্রাল ইডিমা ডায়াগনোসিস করি। ঠিক আছে, এটা দেখেন অ্যাকিউট লিভার ফেলিওর কজ, হ্যাঁ, বলছিলাম সবচেয়ে মোস্ট কমন কজ ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, আর ইউকে হিসাব করলে প্যারাসিটামল। তারপরে এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো জানতে পারি সেটা হচ্ছে ড্রাগ কজ। 70 to 80% ক্ষেত্রে ড্রাগ কজ। ড্রাগের নাম মুখস্থ রাখেন, প্যারাসিটামল, হ্যালোথেন, অ্যান্টিটিভাইকুলার ড্রাগ, তারপর এমডিএমএ, এক্সটেসি, হ্যাঁ, এক্সটেসি শব্দটা মাথায় রাখেন, হার্বাল রেমিডিস। এছাড়া অ্যামানিটা প্যালয়েডস, ল্যাপ্টোস্পাইরোসিস, উইলসন্স ডিজিজ, এগুলো দিয়ে অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে। আর ভিটামিন হেপাটাইটিস এ, বি, ই, 3টা দিয়ে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে। ঠিক আছে, আর ক্রিপ্টোজেনিক কজও হতে পারে। তাহলে এই কজগুলো আমরা ইউজুয়ালি ABCDE দিয়ে মুখস্থ রাখতাম। হ্যাঁ, তাহলে আপনারা এই সূত্রটা মুখস্থ রাখতে পারেন। ঠিক আছে, এটা আপনাকে মানে কিছুটা মেমোরাইজেশনে হেল্প করবে। অ্যাকিউট লিভার ফেলিওরের কজ, হ্যাঁ, এই যে তাহলে এদি হচ্ছে অ্যাসিটামিনোফেনন, দ্যাট মিনস প্যারাসিটামল, হেপাটাইটিস এ ভাইরাস, অটোইমিউন হেপাটাইটিস, অ্যামানিটা প্যালেটস, এগুলো এতে চলে আসে। বিতে বি ভাইরাস, বার্ড খায়ারি সিনড্রোম, তারপর কি এগুলো। সিতে সি ভাইরাস ক্রিপ্টোজেনিক, যেটা দিলাম ডিতে ডি ভাইরাস, সাথে ড্রাগ অ্যান্টিটিভাইরাল, হ্যালোথেন, হার্বাল রেমিডিস, আর যে ড্রাগগুলো বাকি আছে ডেভিডসনের সেগুলো সহ। ইতে ই ভাইরাস আর কি এফএ ফ্যাটি চেঞ্জ। ঠিক আছে, এই আর কি, তো এগুলো মাথায় রাখতে পারেন। ঠিক আছে, আর ফালমিনেন্ট লিভার ফেলিওর কখন বলি? আমরা ইউজুয়ালি জন্ডিস অ্যাপিয়ারের উইদিন 2 উইক্সের মধ্যে যদি হ্যাপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করি, এটাকে আমরা ফালমিনেন্ট লিভার ফেলিওর পড়ি বলা হয়ে থাকে। হ্যাঁ, আর সাব পালমিনেন্ট কখন বলি? যখন 3 উইক্সের মধ্যে ডেভেলপ করে থাকে। ঠিক আছে, এখানে ALF এর একটা ডিফিনিশন আছে, এটা আমরা জাস্ট এতক্ষণ যা বুঝি এগুলো জাস্ট কথাগুলো একটু পয়েন্ট আকারে লেখা আছে আর কি। হ্যাঁ, ইট ইজ এ রিভার্সিবল কন্ডিশন হুইচ ইজ আনকমন উইথাউট এভিডেন্স অফ প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ। ওকে, উইদিন 8 উইক্স অফ দ্য অনসেট অফ দ্য ইলনেস লিখছে এখানে 8 উইক্স, আমরা এর আগে কিন্তু আমরা 7 ডেজ, তারপর হচ্ছে 28 উইক্স, বা 28 ডেজ, 3 উইক্স, এভাবে করে আমরা মুখস্থ রাখছি। কনফিউশন থাকে ইউজুয়ালি, কমা থাকে, সেরেব্রাল ডিস্টারবেন্স থাকে, এগুলো তো আপনারা জানেননি। ঠিক আছে, এবার আসি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি হাউ টু অ্যাসেস ক্লিনিক্যাল গ্রেড অফ হ্যাপাটিক এনকেফালোপ্যাথি। আমি এখানে নট সো ইম্পর্টেন্ট দিচ্ছি, বাট এখান থেকে এসবিতে প্রশ্ন আসতে পারে কোন স্টেজে কী পাওয়া যায়। হ্যাঁ, আমি কিছু কথা একটু মার্ক করে রাখছি, যেমন গ্রেড 1-এর ক্ষেত্রে ডিসঅর্ডার স্লিপ প্যাটার্ন, গ্রেড 2-তে হচ্ছে ড্রাউজি বাট ইলিজি আর রোজেবল, গ্রেড 3-তে হচ্ছে কি স্লিপি বাট রেসপন্স টু পেইন, আর গ্রেড 4 কমাটোস পেশেন্ট আনরেসপন্সিভ টু ভয়েস। আমি মেইন কথাগুলো মার্ক করে রাখছি, এছাড়া আপনারা বাকি শব্দগুলো একবার রিডিং দিয়ে রাখবেন। হ্যাঁ, এসবি আসতে পারে। ঠিক আছে, অকেশনাল অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকে কোথায়? গ্রেড 2-তে, একটু মাথায় রাখেন। হ্যাঁ, ডেলিরিয়াম ড্রাউজিগুলো কোথায় থাকে? গ্রেড 3-তে, বাট এখানে ড্রাউজি বা স্লিপি থেকে রোজেবল হয়, আর এখানে রোজেবল হয় কখন? পেইন দিলে, ভয়েসে এবং গ্রস ডিসওরিয়েন্টেশন। ঠিক আছে, ইনভেস্টিগেশন ফর অ্যাকিউট লিভার ফেলিওর কি দিয়েছে? হেপাটাইটিস বি কোর ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডিটা দেখি, ইট ইজ দ্য বেস্ট স্ক্রিনিং মেথড ফর অ্যাকিউট হেপাটাইটিস বি অ্যাজ লিভার ড্যামেজ ইজ ডিউ টু ইমিউনোলজিক্যাল রেসপন্স টু দ্য ভাইরাস। ওকে, ইনভেস্টিগেশন টু ডিটারমাইন দ্য কজ অফ অ্যাকিউট লিভার ফেলিওর, এখান থেকে এসবি আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তো একবার রিডিং দিয়ে দেবেন সবগুলো, এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল একটা বড় চার্ট একটু আগে যেটা বললাম সেখান থেকে অনেকগুলো পয়েন্ট এখানে রিপিট করা আছে। হ্যাঁ, টক্সিকোলজি স্ক্রিনিং অফ ব্লাড অ্যান্ড ইউরিন, ইউজুয়ালি আমরা প্যারাসিটামল টক্সিসিটি বা আদা কোনো ড্রাগ টক্সিসিটি আছে কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। বি ভাইরাসের জন্য সারফেস অ্যান্টিজেন এবং কোর অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন এমটা দেখব। ঠিক আছে,
এ ভাইরাসের জন্য ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি, এছাড়া ই সি এগুলো, সাথে আদার্স কজ অফ যেগুলো ভাইরাস আছে যেমন সাইটোমেগালো, হার্পিস সিম্পলেক্স, এপস্টেইন বার এগুলো, আর সাথে হচ্ছে সেরোপ্লাজমিক সিরাম কপার ইউনিট কপার, স্লিট ল্যাম্প এগুলো দেখি কোথায় উইলসন ডিজিজের জন্য। হ্যাঁ, স্লিট ল্যাম্প আমরা ইজিলি ক্যাফরিনটা পাই। অটো অ্যান্টিবডিগুলোর নাম তো জানলেনি একটু আগে, এগুলো জাস্ট অটোইমিউন হেপাটাইটিস পাওয়া যায়, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, অ্যাডভার্স প্রগনোস্টিক ফ্যাক্টর ফর অ্যাকিউট লিভার ফেলিওর ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে সবার আগে জেনে নেবেন হচ্ছে কি এখানে কি হেডিং কী কী আছে। একটা হচ্ছে পিএইচ, একটা হচ্ছে প্রথমদিন টাইম, একটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, একটা হচ্ছে ল্যাকটেট লেভেল, ঠিক আছে। আর এখানে কি বিলিরুবিন লেভেল, আনফেভারেবল এথিওলজি, ঠিক আছে, এইজ, জন্ডিস টু এনকেফালোপ্যাথি, টাইম। তাহলে এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রথমে হচ্ছে হেডলাইনগুলো মাথায় রাখবেন। 2 নম্বর হচ্ছে কি প্যারাসিটামল ওভারডোজের ক্ষেত্রে কী কী প্রগনোস্টিক ফ্যাক্টর আছে খারাপ, প্যারাসিটামল ওভারডোজ নন প্যারাসিটামল কেসেসের ক্ষেত্রে কী আছে। হ্যাঁ, তাহলে দুইটাই একটু কম্পারিজন করে বলবেন কোথায় প্রথমে টাইম 100-এর উপর, সাথে আয়নের কত থাকবে উইথ এনি গ্রেড অফ এনকেফালোপ্যাথি থাকলে। হ্যাঁ, তাহলে নন প্যারাসিটামল কেসের ক্ষেত্রে প্রথমে টাইম যদি কখনো 100 সেকেন্ডের উপরে হয় অথবা আয়নের যদি 6.5 হয় উইথ এনি গ্রেড অফ এনকেফালোপ্যাথি, আইদার গ্রেড 1, 2, 3, 4 যেটাই হোক না কেন, এটা একটা অ্যাডভার্স প্রগনোস্টিক ফ্যাক্টর ফর নন প্যারাসিটামল কেসেস। আর নিচে যদি এনি 3 অফ দ্য ফলোইংস, জন্ডিস টু এনকেফালোপ্যাথি টাইম যদি মোর দেন 7 days হয়, এই যদি 10-এর কম বা 40-এর বেশি হয়, বিলিরুবিন যদি 17.6-এর বেশি হয়, প্রথম টাইম যদি 50 সেকেন্ড বা 3.5-এর বেশি হয় আইনেরটা, সাথে আনফেভারেবল এথিওলজি, এই 5টার মধ্যে যে কোনো যে কোনো 3টা থাকলেই নন প্যারাসিটামল কেসের ক্ষেত্রে এটা কী হয় পোর প্রগনোস্টিক ফ্যাক্টরকে বোঝায় আর কি। হ্যাঁ, আর প্যারাসিটামল ওভারডোজের ক্ষেত্রে যে লাইনগুলো একটু মার্ক করছে পড়ে নেবেন। NSAID therapy যেটা আছে সেটা should be given early to all patient in whom paracetamol toxicity is suspected, although the benefits are less clear is in non-paracetamol induced acute liver failure। তাহলে আপনি যদি না জানেন কোনটা দিয়ে টক্সিসিটি হয়েছে, আপনি প্যারাসিটামল এর কথা মাথায় রেখে NSAID দিয়ে দিতে পারেন। ওকে, এটা একটু মাথায় রাখেন। কজ অফ অ্যাকিউট লিভার ফেলিওর, এছাড়া কমপ্লিকেশন কী কী আছে একটু আগে বললাম, সেরেব্রাল ডিস্টারবেন্স হয়। ওকে, এছাড়া এনকেফালোপ্যাথি, সেরেব্রাল ইডিমা এগুলো তো সেরেব্রাল ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যায়। ওকে, এছাড়া হাইপোগ্লাইসেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, ইনফেকশন, রেনাল ফেলিওর, মাল্টি অর্গান ফেলিওর এগুলো হতে পারে কমপ্লিকেশন হিসেবে। ঠিক আছে, কজ অফ চেঞ্জেস ইন দ্য লিভার সাইজ, হ্যাপাটোমেগালি কোথায় পাওয়া যায় আর স্মল লিভার কোথায় পাওয়া যায় একটু মুখস্থ করতে হবে। স্মল লিভার ইউজুয়ালি সিরোসিসের লেটার স্টেজে পাওয়া যায়, বাট হ্যাপাটোমেগালি এটা সিরোসিসের আর্লি স্টেজ, এনএফএলডিতে, অ্যালকোহল হেমাক্রোমাটোসিস, রাইট হার্ট ফেলিওরগুলোতে পেতে পারি। ওকে, অনেক সময় হ্যাপাটিক ভেন আউটফ্লো অবস্ট্রাকশনের ক্ষেত্রেও হ্যাপাটোমেগালি পেয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই পেজের মধ্যে আমরা ইম্পর্ট্যান্ট যে কয়েকটা বক্স পড়ছি, ইভেন আগের কয়েক পেজ সামনের কয়েক পেজ মিলে যদি ইম্পর্ট্যান্ট কয়েকটা বক্সের মধ্যে একটা বক্স আমি আপনাদেরকে বলি যে অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে এই বক্সটা 24.22 কজেস অফ অ্যাসাইটিস। ওকে, লাস্ট জুলাই 23rd সেশনে এখান থেকে প্রশ্ন আসছিল। সো এই বক্সটা যেভাবেই পারেন যেমনে পারেন অবশ্যই মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, কিছুটা জিনিস হয়তো একটু মেমোরাইজ করবেন, কিছুটা জিনিস বুঝে পড়বেন, বাট যেমনি পারেন এটা মুখস্থ রাখেন। হ্যাঁ, প্রশ্ন আসবে। দেখেন এই বক্সটা পড়ার সময় আপনি প্রথমে দুটা ক্যাটাগরিতে বক্সটাকে ভাগ করে নেবেন, কিছু হচ্ছে লো সেক, কিছু হচ্ছে হাই সেক। ওকে, লো সেক বলতে ইউজুয়ালি কী বুঝি আমরা, লো সেক বলতে মানটা কত, সেগের মানটা কত, সেগের মানটা লেস দেন 1.1 গ্রাম পার ডেসিলিটার। ওকে, এটা হচ্ছে আমাদের মানদণ্ড, কারণ এটার নিচে হলে লো সেক, এটার উপরে গেলে হাই সেক। ওকে, তো লো সেকের যে কজগুলো আছে, হ্যাঁ মোস্ট কমন কজ এর মধ্যে কী লেখা আছে দেখেন, ম্যালিগনেন্সি, সেটা হ্যাপাটিক বা পেরিটোনিয়াল যে কোনো একটা হতে পারে। তাহলে আপনারা কমন কজ, আদার কজ, রেয়ার কজ এইভাবে মনে রাখার দরকার নেই, জাস্ট মাথায় রাখেন লো সেকের জন্য একটা ইম্পর্টেন্ট কজের নাম হচ্ছে কি ম্যালিগনেন্সি। ওকে, দেন একটা ইম্পর্টেন্ট কজ কি একিউট প্যানক্রিয়াটাইটিস, আরেকটা কজ কি টিউবারকিউলোসিস, আরেকটা কজ কি হাইপোথাইরয়েডিজম। কেন আমি 4টা কজ একসাথে বললাম, বাকিগুলো কেন বললাম না, বিকজ এই 4টা লো সেকওয়ালা কজে আপনার কি হয়, অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায়। ওকে, তো মাথায় রাখবেন এগুলো হচ্ছে কি হাই অ্যালবুমিন, লো সেক, কিছু আছে হচ্ছে লো সেক লো অ্যালবুমিন, কিছু হচ্ছে লো সেক হাই অ্যালবুমিন। তাহলে এই 4টা ডিজিজে আপনার অ্যালবুমিন হাই, সেকটা কি থাকে, লো থাকে। ঠিক আছে, সরি। এছাড়া মাথায় রাখবেন গ্লুকোজ কমে যায় কোন দুইটা অ্যাসাইডিক ফ্লুইডে, একটা হচ্ছে ম্যালিগনেন্সির কারণে যে অ্যাসাইডিক ফ্লুইড থাকে সেখানে গ্লুকোজ কমে যায়, টিউবারকিউলোসিসের ফ্লুইডেও গ্লুকোজ কমে যায়। ওকে, আর একটা প্রশ্ন,
কোন অ্যাসাইটিসের ফ্লুইডে আপনার অ্যামাইলেজ লেভেল অনেক বেড়ে যায়? অ্যান্সার হচ্ছে কি একিউট প্যানক্রেটাইটিস। তাহলে একিউট প্যানক্রেটাইটিস অ্যামাইলেজের লেভেল অনেক বেড়ে যায় এবং সেটা মোর দেন 1000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হতে পারে। ওকে, তাহলে আমি এই বক্সটা পড়ার যে আপনাদেরকে ছোটোখাটো কিছু ইনফরমেশন দিচ্ছি, এগুলো আমি পরের বিভিন্ন টপিক থেকে কালেক্ট করে দিচ্ছি, যাতে আপনাদের সরি এক বক্সের মধ্যে অনেকটুকু পড়া কাভার হয়ে যায়। ঠিক আছে, আর মাথায় রাখবেন নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি আর হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন, এই তিনটাতে কী হয় আপনার বডি থেকে প্রোটিন কমে যায়। দ্যাট মিনস এগুলোকে বলে কি লো সেক লো অ্যালবুমিন। একটু আগে বললাম না লো সেক হাই অ্যালবুমিন, এই তিনটা হচ্ছে লো সেক লো অ্যালবুমিন। এবং এই তিনটাতে বডিতে কী হয় অনকোটিক প্রেশার কমে যায়, একটু মাথায় রাখেন। সবগুলোর বাইরে একটা কজ, দুইটা কজ আমরা বাদ রাখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে কি মেইক সিনড্রোম আর হচ্ছে কি লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। এই যে এই সিনড্রোমটা সম্পর্কে একটু জানবেন। এখানে কি হয় রাইট সাইডের প্লোরাল এফিউশন পাওয়া যায় উইথ অর উইথাউট অ্যাসাইটিস। ওকে, অ্যান্ড ভিনাইন ওভারিয়ান টিউমার সহ থাকে। দিস অ্যাসাইটিস রিজলভস অন রিমুভাল অফ দ্য ওভারিয়ান টিউমার, অল দ্য ইউজুয়ালি রিপোর্টেড অ্যাজ বিং অ্যাসোসিয়েটেড উইথ এ লো সেক। ওকে, শেষ। ইট ক্যান বি সিন উইথ এ হাই সেক অলসো। জাস্ট লো সেকের ক্ষেত্রে মাথায় রাখবেন আর কি। হ্যাঁ, তাহলে এই সিনড্রোমটার নাম শুনলেন। সিনড্রোমে কী কী থাকে? রাইট সাইডের প্লোরাল এফিউশন উইথ অর উইথাউট অ্যাসাইটিস অ্যান্ড এ বিনাইন ওভারিয়ান টিউমার। ট্রিটমেন্ট কি? টিউমারটা ফেলে দাও। টিউমারটা ফেলে দিলে অ্যাসাইটিস কী হয়ে যায়? রিজলভ হয়ে যায়। ওকে, সবগুলো বাইরে একটা কজ আমরা স্কিপ করলাম, সেটা হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশন। এখানেও কী পাওয়া যায়? লিম্ফেটিকে এল আছে, লো সেকও এল আছে। সো মাথায় রাখবেন লিম্ফেটিকে লো সেক পাবো। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে, হ্যাঁ বাকি যেগুলো আছে যেমন আমি যে চারটা কজ সিরিয়ালি বললাম সেগুলো একসাথে পড়বেন। এই পিএনএসের পিএনএস প্যারানেজাল সাইনাস এই তিনটা একসাথে পড়বেন। হ্যাঁ, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম, সিভিয়ার ম্যালনিউট্রিশন। ঠিক আছে, সাথে হাইপারথাইরয়েডিজম, এগুলো এই চারটা একসাথে, এই তিনটা একসাথে, বাকি ছাড়া ছাড়া দুটো পয়েন্ট একসাথে, ব্যাস এইভাবে পড়েন। আর ছোটোখাটো যে কথাগুলো বললাম সেগুলো একটু নোট ডাউন করেন আপনার বইয়ে। এবার আসে হাইসেক। হাইসেক বলতে আপনার সেকের মানটা কত? মোর দেন 1.1 গ্রাম পার ডেসিলিটার। এটা কোথায় পাওয়া যায়? বিশেষ করে যেসব ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশন হয় সেসব ক্ষেত্রে হাইসেক পাওয়া যায়, যেমন সিরোসিস, লিভার সিরোসিসে হাইসেক পাওয়া যায়। এবং লিভার সিরোসিসে হাইসেকটা কীরকম বলেন? লো অ্যালবুমিন হাইসেক। ওকে, লো অ্যালবুমিন হাইসেক, কারণ লিভার তো কম্প্রোমাইজ হয়েছে, সে ভালো পরিমাণ অ্যালবুমিন সিনথেসিস করতে পারে না, দ্যাটস ওয়াই অ্যালবুমিন লেভেল ফল করে। ঠিক আছে, এছাড়া যেগুলো ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশনের কজ আছে সেগুলোতেও কী হয় হাইসেক পাওয়া যায়, লাইক কার্ডিয়াক ফেলিওর। ওকে, আর কি আছে? আর এদিকে যে বার্ড কায়ার সিনড্রোম, তারপর হচ্ছে কি সাইনোসাইডাল অবস্ট্রাকশন সিনড্রোম। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, আপনি এখান থেকে বার্ড খায়ারি আর হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, এই দুটো মাথায় রাখেন। দিস টু আর দ্য কজেস অফ ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হুইচ অলসো কজেস অফ হাইসেক। এবং এই দুটো কজে অ্যালবুমিন কী হয়? বেড়ে যায়, সিরোসিসে অ্যালবুমিন কমে যায়। ওকে, এটুকু মাথায় রাখেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। এটা সম্পর্কে মাথায় রাখেন যে দিস ইজ এ কজ অফ হাইসেক। ব্যাস, এই বক্সটা এইভাবে পড়েন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এবং মাথায়ও রাখতে পারবেন। ঠিক আছে, আর মাথায় রাখবেন সিরোসিসের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট মিনস অফ ডিটেক্টিং অ্যাসাইটিস। সরি, সিরোসিস না, অ্যাসাইটিসের জন্য যদি আপনাকে বলে যে হুইচ ইনভেস্টিগেশন ইজ দ্য বেস্ট মিনস টু ডিটেক্ট অ্যাসাইটিস, অ্যান্সার হচ্ছে কি আলট্রাসোনোগ্রাফি। ওকে, এটা হচ্ছে সিরোসিস থেকে কীভাবে ইডিমা ডেভেলপ করে, এগুলো খুব বেশি লাগে না। হ্যাঁ, আমাদের এসবি এর জন্য, এমসিকিউর জন্য খুব বেশি লাগে না, তাও চাইলে একবার চোখ বলে নিতে পারেন, বাট অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এবং এখানে রাস সিস্টেমের যে ইনভলভমেন্ট আছে, অ্যালডোস্টেরন সিক্রেশন যে বাড়ে, এগুলো একটু হালকা মাথায় রাখবেন। ঠিক আছে, এবার আসে অ্যাসাইটিক ফ্লুইডের যে অ্যাপিয়ারেন্স বা অ্যানালাইসিস দিয়ে কী কী ডায়াগনোসিস বলা যায়। যেমন দেখেন কালার যদি দেখেন যে ক্লিয়ার, স্ট্রক কালার ও লাইট গ্রিন, ডায়াগনোসিস সিরোসিস। ম্যালিগনেন্সি হলে ব্লাডি, ক্লাউডি থাকলে ইনফেকশন। ওকে, হেভি ভাইল স্টেনিং থাকলে ভিলিয়ারি কোনো কারণে কমিউনিকেশন হচ্ছে। আর মিল্কি হোয়াইট বা কাইলাস থাকলে লিম্ফেটিক অবস্ট্রাকশন। ব্যাস, দিস ইজ হাউ উই ডায়াগনোস টু সি দ্য অ্যাসাইটিক ফ্লুইড কালার। ওকে, তারপর হচ্ছে ইউজফুল ইনভেস্টিগেশনকে আমরা ইউজুয়ালি অ্যালবুমিন দেখি। হাই সেক লো সেক দেখার জন্য আমাদের অ্যালবুমিনটা লাগে। হ্যাঁ, সিরাম অ্যালবুমিনও লাগে, ওই ফ্লুইডের অ্যালবুমিনও লাগে, অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিনও লাগে, যেটার মাধ্যমে আমরা হাই বা লো সেকটা বের করি। ঠিক আছে, অ্যামালেজ কেন দেখি? প্যানক্রেটাইটিসে বেড়ে যায়। নিউট্রিফিল কাউন্ট কেন দেখবো? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসে নিউট্রিফিল কাউন্ট বেড়ে যায়। সাইটোলজিতে আমরা এফবি দেখতে পারি, এসবিপি দেখতে পারি, মাইক্রোস্কোপি কালচারও সিমিলার। ওকে, এগুলো লাগবে না। তাহলে সিরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট বোঝার জন্য অবশ্যই আপনার কী করতে হবে? অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিনও দেখতে হবে, সিরাম অ্যালবুমিনও দেখতে হবে, তারপর আপনি কম্পেয়ার করে বের করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো লাইন আমি মার্ক করলাম না, এগুলো আমাদের সব পড়া শেষ। কেমনে? বক্সের মধ্যে আমরা
পড়ে ফেলছি, ঠিক আছে। সো এইটা আপনারা একবার রিডিং দিবেন, আমি কিন্তু মোটামুটি বক্সের মধ্যে সব কিছু আমি নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে যেটা আনি নাই, লিকোসাইট কাউন্ট ইন স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াস কত, মানটা কত, মোর দেন 215 to 10⁶ পার লিটার, ওকে, মাথায় রাখেন। আর ট্রাইগ্লিসারাইড লেভেল মোর দেন 1 গ্রাম পার লিটার কোথায় পাওয়া যায়, কাইলাস অ্যাসাইটিসে পাওয়া যায়। আর কাইলাস অ্যাসাইটিস হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স মিল্কি হোয়াইট অ্যাপিয়ারেন্স, এটা একটু আগেই বললাম, বেশ ম্যানেজমেন্ট লাগে না। সোডিয়াম রেস্ট্রিকশন সম্পর্কে একটু জানেন, রেস্ট্রিকশন অফ সোডিয়াম ইনটেক টু 100 মিলিমোল পার 24 আওয়ার্স। এটার বাংলা মিনিং হচ্ছে কি নো অ্যাডেড সল ইন হিজ ফুড, ওকে। তাহলে নো অ্যাডেড সল দিলেই অটোমেটিকলি সোডিয়াম রেস্ট্রিকশন হয়ে যায়, ওকে, আর কিছু লাগবে না। ডায়োটিক্স, দ্য চয়েস অফ ডায়োটিক্স ইন কেস অফ অ্যাসাইটিস which induced by CLD induced ascites আমরা চয়েস অফ ডায়োটিক্স কি স্পাইরোনোইলেকট্রন, স্টার্টিং ডোজ কি 100 মিলিগ্রাম পার ডে, বাড়িয়ে কত পর্যন্ত নিয়ে যেতে পারবো, 400 পর্যন্ত নিয়ে যেতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট লাইন ড্রাগ বিকজ ইট ইজ এ পাওয়ারফুল অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, ওকে। সেকেন্ড ড্রাগ কি, এটা ছাড়া আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি ফ্রোসেমাইড। শুরু কত দিয়ে করি, 40 দিয়ে, সর্বোচ্চ কতটুকু যেতে পারে, 160 মিলিগ্রাম পার ডে, ওকে। সামটাইমস কি হয় দেখো, হাউএভার কজেস পেইনফুল গাইনোকোমেশিয়া অ্যান্ড হাইপারকালামিয়া কি করে, স্পাইরোনোইলেকট্রন, দ্যাট হোয়াই ইন দ্যাট কেস উই ক্যান চোজ অ্যামিউলারাইট, ওকে। এটা 5 to 10 মিলিগ্রাম পার ডে আমরা সাবস্টিটিউশন হিসেবে ইউজ করতে পারি instead of spironolactone, okay. This is often combined with the loop diuretics charges, sometimes combine করে furosemide সাথে, okay. furosemide ডোজ একটু আগে বললাম। পেশেন্ট হু ডু নট রেসপন্স টু ম্যাক্সিমাল ডোজ অফ দোজ ডায়োটিক্স, দেন তখন তাদেরকে কী করতে হয়, আপনার spironolactone furosemide যারা রেসপন্স করতেছে না, or who are unable to tolerate this kind of drug, this drug due to hyponatremia or renal impairment, তাদেরকে আমরা কী বলবো, রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের লাইনে ট্রিটমেন্ট দিব, ওকে। রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের লাইনে ট্রিটমেন্ট দিব, কীভাবে, রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে কি লার্জ ভলিউম প্যারাসেন্টেসিস, ওকে। এটা হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের ম্যানেজমেন্ট, ওকে। আর আমরা এই অ্যাসাইটিসটা প্যারাসেন্টিস করার সময় আমরা অবশ্যই দেখবেন ওয়ার্ডে আমরা কী দিই, হিউম্যান অ্যালবুমিন দিই, কতটুকু দিই, 100 ml দিই, আইদার 20% অথবা 25% দিই, এবং এটা দিয়ে আমরা কী করতে পারি, 2 to 3 লিটার পর্যন্ত অ্যাসাইটিক ফ্লুইড ড্রেন করতে পারবো, ওকে। আর টিপস একটা শব্দ আছে, এটার পুরো নামটা জানবেন, ট্রান্সডিকুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট, ওকে। এটা কোথায় ইউজ হয়, রেজিস্ট্যান্ট অ্যাসাইটিসে। আর রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসে কী করে, প্যারাসেন্টিসিস, দ্যাটস এনাফ ফ্রম অ্যাসাইটিস, ওকে। এবার আসে কমপ্লিকেশন একটা কী আছে, হ্যাপাটো রেনাল সিন্ড্রোম, ওকে। হ্যাপাটো রেনাল সিন্ড্রোম জিনিসটা কি, এটা দু রকম হয়, একটা হচ্ছে টাইপ 1 যেটাকে AKI বলে, HRS AKI, আর একটা হচ্ছে নন AKI যেটাকে কী বলে, টাইপ 2 বলে, ওকে। একটা হচ্ছে নন AKI, আর একটা হচ্ছে কি AKI, ওকে। নন AKI নাকি সংক্ষেপে লেখা আর কি, হ্যাঁ। টাইপ 1 HRS যেটা আছে সেখানে কী হয়, রেনাল ইম্পেয়ারমেন্টটা হয় খুবই র্যাপিডলি, ওকে, এবং ইট হ্যাজ এ পুয়ার প্রগনোসিস। বা টাইপ 2 যেটা আছে স্লোলি প্রোগ্রেসিভ, এবং এটা আস্তে আস্তে কি রেনাল ডিসফাংশন ডেভেলপ করে, ওকে। এবং এখানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, দিস আর দ্য ইম্পর্ট্যান্ট পয়েন্টস হুইচ উইল বি নিড ফর দ্য SBA পারপাস, ওকে। SBA এবং MCQ দুই পারপাসে লাগবে, এবং একটা ইম্পর্ট্যান্ট বক্স কী কী আছে এখানে দেখেন, দ্য ডায়াগনোসিস অফ সিরোসিস, একিউট লিভার ফেলিওর, একিউট অন ক্রনিক লিভার ফেলিওর, ওকে। আমরা হ্যাপাটো রেনাল সিন্ড্রোম একে ডায়াগনোস করতে হলে অবশ্যই তার আগে থেকে সিরোসিস, ALF অথবা CLF ডায়াগনোসিস করা থাকতে হবে। তারপরে কী হবে, ইনক্রিজ ইন সিরাম ক্রিয়েটিনিন মোর দেন 26.5 মাইক্রোমোল পার লিটার, যেটা আমরা যে হিসাব করি সেখানে কি মোর দেন ইকুয়াল টু 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার উইদিন 48 আওয়ার্স। তার মানে ধরেন কারো নর্মাল হচ্ছে কত 1.3, তার হয়ে গেলো কত 1.6 উইদিন 48 আওয়ার্স, তাহলে এটা একটা ক্রাইটেরিয়া মিলে গেল। অর মোর দেন 50% ফ্রম বেসলাইন অ্যাকর্ডিং টু দ্য IAC AKI ক্রাইটেরিয়া। IACর পুরো নাম কি এখানে লেখা আছে, ইন্টারন্যাশনাল অ্যাসাইটিস ক্লাব, ওকে। তাহলে একটা হচ্ছে কি 48 আওয়ার্সের মধ্যে মোর দেন অর ইকুয়াল টু 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার বাড়বে, অর মোর দেন 50% ফ্রম বেসলাইন অ্যাকর্ডিং টু IAC AKI ক্রাইটেরিয়া, এটা একটা বললো। 2 নম্বর হচ্ছে ইউরিনারি আউটপুট ডিক্রিজড, ইউরিন আউটপুট কমে যাবে, লেস দেন ইকুয়াল টু 0.5 ml পার কেজি পার আওয়ার ফর মোর দেন ইকুয়াল টু 6 আওয়ার্স, ওকে। তাহলে ধরেন 4 ঘন্টায় আপনার কত, তার ওজন যদি ধরেন 60 কেজি হয়, 60 ধরেন 50 কেজি, তার মানে 4 ঘন্টা 50 কেজি ইন্টু কত 0.5, তার মানে 4 5 কত 20, 200, 200 সাথে 0.5 গুণ করলে কত 100, তার মানে তাহলে আপনার কি বললাম সরি 4 ঘন্টায় তার ইউরিনের পরিমাণ কত 100 বা তার চেয়ে কম হবে, আর 6 ঘন্টা হলে আমরা 4 জায়গায় কী দেবো 6 দিব, ঠিক আছে। তার মানে টানা 6 ঘন্টা ধরে
তার প্রতি আওয়ারে যে পরিমাণ ইউরিন আসার কথা অ্যাটলিস্ট 0.5 ml এর চেয়ে বেশি আসার কথা, সেইটা না এসে সেটার চেয়ে কম আসতেছে অথবা ততটুকু আসতেছে। 6 ঘন্টা হিসেব করলে মানটা কত দাঁড়ায় বলেন? 150 ml। 6 ঘন্টায় 150 ml-এরও কম ইউরিন বা 150 ml আসলে সেটা কি হচ্ছে? একে ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে। তাহলে একটা ক্রাইটেরিয়া বোঝাচ্ছে সিরাম ক্রিয়েটিনিন দিয়ে, অ্যানাদার ক্রাইটেরিয়া বোঝাচ্ছে কি দিয়ে? ইউরিন আউটপুট দিয়ে। আর কি? নো রেসপন্স আফটার 2 consecutive days of diuretic withdrawal and volume expansion with albumin। এটা দিয়ে যদি রিপ্লেস না হয় বা রেসপন্স না করে সেক্ষেত্রে এটাও কিন্তু এইচআরএস একাই। ম্যাক্সিমাম ডোজ কত অ্যালবুমিনের? 100 গ্রাম। এমনিতে 1 গ্রাম পার কেজি দিয়ে আর কি, হ্যাঁ 60 কেজির জন্য ধরো 60 গ্রাম, তবে আমরা ম্যাক্সিমাম কত দিতে পারবো? 100 গ্রাম। অ্যাবসেন্স অফ শক, নো কারেন্ট অর রিসেন্ট ট্রিটমেন্ট উইথ নেফ্রোটক্সিক ড্রাগ। ওকে, তার মানে এটা একেআই ডিউ টু আদার কজ না, এটা একেআই ডিউ টু এইচআরএস বা এইচআরএসের সাথে যে একেআই আপনার ইনভলভ আছে সেটার জন্য এই পয়েন্টগুলো লেখা। ওকে, অ্যাবসেন্স অফ রেনাল প্যারেনকাইমাল ডিজিজ, এটা কাকে এক্সক্লুড করতেছে? সিকেডিকে। ওকে, অ্যাবসেন্স অফ প্রোটিনেরিয়া, অ্যাবসেন্স অফ মাইক্রোহেমাচুরিয়া, নর্মাল ফাইন্ডিংস ইন অন রেনাল আল্ট্রাসাউন্ড। তাহলে সিকেডি কোনো হিস্ট্রি নাই, নেফ্রোটিক ড্রাগের কোনো হিস্ট্রি নাই, শকের কোনো হিস্ট্রি নাই, আগে থেকে সিএলডি বা এএলএফ ডায়াগনোসিস করা, হঠাৎ করে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গেলো, হঠাৎ করে ইউরিন আউটপুট কমে গেলো এবং টানা 2 দিন আপনার ফ্লুইড রিপ্লেসমেন্ট করার পরে ইমপ্রুভ হচ্ছে না, দ্যাট মিনস দ্য মাই ডায়াগনোসিস এইচআরএস একেআই। ওকে, এইভাবে পড়বেন বক্সটা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিস্টোনাইটিসের সেকটা আমরা কী পাবো? অবশ্যই হাই সেক পাবো, মাথায় রাখুন অবশ্যই হাই সেক পাবো। এবং এটার টায়ারটা কি? টায়ারটা অ্যাবডোমিনাল পেইন থাকে, ফিভার থাকে, তারপর কী থাকে? সাইটিস থাকে। দিস 3 আর দ্য ট্রায়াড অফ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে একটা পেশেন্ট আগে থেকে সিরোসিসে আসে, তার যদি পেটে ব্যথা, জ্বর, অ্যাসাইটিস চলে আসে, মাই ডায়াগনোসিস ইজ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। হাউ আই ডায়াগনোস দিস কেস? আমরা নিউট্রোফিল কাউন্ট দেখবো। নিউট্রোফিল কাউন্ট কোথায়? অ্যাসাইটিক ফ্লুইডে কত? মোর দেন 215 × 10⁶ পার লিটার। ইট ইজ অলমোস্ট ইনভ্যারিয়েবলি ইন্ডিকেট ইনফেকশন। এবং মোস্ট কমন অর্গানিজম হচ্ছে কি? ইকোলাই। ওকে, মাথায় রাখবেন। ওকে, আর আমরা কালচার করলে অনেক সময় অর্গানিজম পেতে পারি। আর ট্রিটমেন্ট অপশন কি? ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দেবো। কোনটা দিব? আমরা ইউজুয়ালি সেফোটেক্সিন দিই অথবা পিপারেসিলিন ট্যাজোভেক্টাম এর কম্বিনেশন দিতে পারি। ওকে, অথবা যে কোনো একটাও দিতে পারি। আর এছাড়া আমরা প্রোফাইলিকটিক অ্যান্টিবায়োটিক হিসেবে কী দিই? নরফ্লক্সাসিন অথবা সিপ্রোফ্লক্সাসিন অথবা ক্রোটাইমক্সাসিল। এখানে কমা দেওয়া আছে, তবে খালেদার মাগরিবিতে এটা হাইপেন দেওয়া ছিল, মানে অথবা আকারে লিখছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পেজে অনেক ইনফরমেশন, হ্যাঁ পড়তে গেলে কিন্তু একটু সময় নিয়ে পড়বেন, দুমদাম পড়ার দরকার নেই, আস্তে আস্তে পড়বেন। একবারেই চেষ্টা করবেন যে মোটামুটি মার্ক করে রেখে মাথায় আয়ত্ত করা, যাতে আপনি এই জিনিসগুলো রিভিশনের সময় খুব দ্রুত শেষ করতে পারেন। ওকে, হ্যাপাটিক এনকেফালোপ্যাথিতে কি এক্সামিনেশনে কী পাবেন? ফ্ল্যাপিং ট্রেমর পাবেন, যেটাকে আমরা স্টেরেক্সিস বলছি, সরি। তাহলে আমরা কী পাই? ফ্ল্যাপিং ট্রেমর অর স্টেরেক্সিস পাই। সাথে কী পাই? অ্যারিথমেটিক যে টাস্কগুলো আছে সেগুলো সে পারফর্ম করতে পারে না, এটা বলি কনস্ট্রাকশন অ্যাপ্রাক্সিয়া। এছাড়া আর কি পেতে পারে? হাইপার রিফ্লেক্সিয়া, বাইলেটার এক্সটেন্সর, প্লান্টার রেসপন্স পেতে পারি। ওকে, দিস আর দ্য ফাইন্ডিংস ইন কেস অফ হ্যাপাটিক এনকেফালোপ্যাথি। এবং এটার যে গ্রেডটা আছে সেটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। প্যাথোফিজিওলজি কি? হ্যাপাটিক এনকেফালোপ্যাথি কেন হয়? বিকজ হচ্ছে কি আপনার যে অ্যামোনিয়া যেগুলো আছে বিশেষ করে নিউরোটক্সিন হিসেবে কাজ করে, সেগুলো কোথায় পাস করে চলে যায়? ব্রেইনে চলে যায়। দ্যাটস ওয়াই ডেভেলপ হ্যাপাটিক এনকেফালোপ্যাথি। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ধারণা, তবে এখানে অ্যামোনিয়ার সাথে ডিরেক্টলি রিলেটেড কোনো লাইন লিখে নাই। সো বইয়ে যা লিখছে নিউরোটক্সিনের কথা লিখছে, গার্ড ডিরাইভড নিউরোটক্সিন দ্যাট আর নট মেটাবলাইজড বাই লিভার অ্যাজ লিভার ইজ কম্প্রোমাইজড, অ্যান্ড এগুলো সিস্টেম সার্কুলেশন কোথায় চলে যায়? ব্রেইনে চলে যায়। ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে ব্রেইনে চলে যায়। ওকে, মানে এই আর কি। হ্যাঁ, আর নিউরোটক্সিন সাবস্টেন্সের সাথে আর কোন কথা বললো? সরি, নাইট্রোজেনের সাবস্টেন্সের কথা বললো। অ্যামোনিয়া হ্যাজ ট্রেডিশনালি বিন কনসিডার্ড। তবে এখানে একটা কথা লেখা আছে যে অ্যামোনিয়া লেভেলের সাথে এনকেফালোপ্যাথি কোরিলেশনটা পুয়ার। ওকে, এটা একটা মাথায় রাখেন। শুধু অ্যামোনিয়া না, নিউরোটক্সিন শব্দটা হচ্ছে বিশেষ করে মাথায় রাখবেন। 1000%, 1,00,000% ইম্পর্টেন্ট একটা বক্স। দ্য ফ্যাক্টরস প্রিসিপিটেটিং হ্যাপাটিক এনকেফালোপ্যাথি। ওকে, তাহলে কীভাবে মুখস্থ রাখতে পারেন? মুখস্থ রাখতে পারেন পোস্টপার্টাম হেমোরেজ ফলোড বাই ডিআইসি। তাহলে পোস্টপার্টাম ফলোড বাই ডিআইসি মানে তো ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন। তাহলে পোস্টপার্টাম হেমোরেজ পি দিয়ে কি? পোর্টোসিস্টেমিক শান্টিং, প্রোটিন লোড বেড়ে যাওয়া ইনক্লুডিং জিআই ব্লিডিং। ওকে, এইচ দিয়ে কি? হাইপোকালামিয়া, হাইপারনেট্রিমিয়া। ফলোড বাই ডিআইসি, ডি দিয়ে কি? ডিহাইড্রেশন, ডি দিয়ে ড্রাগ, আই দিয়ে কি? ইনফেকশন, সি দিয়ে কি? কনস্টিপেশন। ওকে,
সাথে ডিটেলস যা আছে, ডিহাইড্রেশন কী কারণে হচ্ছে, ড্রাগের মধ্যে কোন ড্রাগ আছে মাথায় রাখবেন। ওকে, এবার আসি হ্যাপাটিক এনকেফালোপ্যাথি ম্যানেজমেন্ট। চয়েস অফ ড্রাগ, যেটা কি করে আপনার কনস্টিপেশন রিলিফ করবে, এটা হচ্ছে কি ল্যাকটোলোজ। আমরা 15 থেকে 30 ml 3 টাইমস ডেলি দিতে পারি। ওকে, তার মানে সারাদিনে সে 18 চামচ পর্যন্ত পেতে পারবে। ওকে, কারণ 1 TSF-এ 5 ml, তার মানে 3 TSF থেকে 6 TSF সে পার টাইম পাবে। 3 বেলা করে দিলে আমরা সারাদিনে 18 TSF দিতে পারবো। ওকে, আর এটার ফাংশনগুলো পারলে একটু রেটিং দিয়ে, এগুলো অনেক সময় আমাদের লাগে, তবে এফসিপিসে খুব বেশি লাগে না। হ্যাঁ, এটা যে এক্সট্রা কিছু ফাংশন আছে, কলোনিক কী হয় দেখেন, আপনার কী হয়, ল্যাক্সেটিভ ইফেক্ট দেয়, পিএইচ কমিয়ে কলোনিক কন্টেন্টকে হেল্প করে। ওকে, কলোনিক অ্যামোনিয়া অ্যাবজর্পশন কী করে, লিমিট করে, অনেকগুলো কথা লিখলো আর কি। হ্যাঁ, তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ল্যাকটোজ, সেকেন্ড ট্রিটমেন্ট হচ্ছে কি রিফাক্সিমিন, কত দিয়ে 550 মিলিগ্রাম টয়েস করে দিই। ঠিক আছে, আর এই তো মাথায় রাখবেন যে রিফাক্সিমিন দিব এই আর কি। হ্যাঁ, এটা বিশেষ করে আমরা প্রোফাইলিক্সিস হিসেবে দিই হ্যাপাটিক এনকেফালোপ্যাথি রিকারেন্সি প্রিভেনশনের জন্য। এছাড়া একটা নিউর কম্বিনেশন দিয়ে অ্যামাইনো অ্যাসিডের কি লোলা যেটা আছে আর কি। হ্যাঁ, এগুলো ওয়ার্ডে কিন্তু ভালোই প্র্যাকটিস হয়, অ্যাল অর্নিথিন, অ্যাল আর্জিনিন, লোলাটাও আমরা দিয়ে থাকি। এটা কাজ কি, ইমিউনি লেভেলকে ডাউন করে ইমপ্রুভিং এনকেফালোপ্যাথি। ওকে, এছাড়া ডায়েট আর প্রোটিন রেস্ট্রিকশন আগে বলা হতো, তবে এখন বলা হয় না। কেন? কারণ এইসব পেশেন্ট অলরেডি কী থাকে, অনেক ইমাসিয়েটেড থাকে, এর এমনিতেই আপনাদের ডায়েট ভালো থাকে না। ঠিক আছে, সো এখন এই কথাটা আর বলে না। সিরোসিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ পোর্টাল হাইপারটেনশন, মুখস্থ রাখেন। প্যাথোফিজিওলজি কি, এটা আমরা ফার্স্ট ক্লাসে মোটামুটি আলোচনা করছি, এখানে তাও একটু করে বললাম যে স্পেস অফ ডিসে যে কী থাকে, স্টিলেট সেল থাকে, সেগুলো ফলোইং লিভার ইঞ্জুরি কিছু জিনিস সিক্রেট করে, যেগুলো পরবর্তীতে ফাইব্রাস টিস্যু ফর্মেশন করে সিরোসিস হয়ে যায়। ওকে, এই তো সিরোসিস টেকনিক্যালি হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। ওকে, মাথায় রাখবেন এই যে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ফিচার্স আমরা অনেকবার পড়ছি, প্রথম ক্লাসে আমরা ভালো করে কিন্তু সবগুলো ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখছি। এখানে আবার ক্লিনিক্যাল ফিচারসগুলো একটু পরে পাবেন, তবে কিন্তু আগে কজগুলো একটু শেষ করবেন। ঠিক আছে, কজেস অফ সিরোসিস কী দিয়ে হতে পারে, বি ভাইরাস, সি ভাইরাস দিয়ে হতে পারে। এখানে ডি কিন্তু নাই, এটা মাথায় রাখবেন, ডি কিন্তু এখানে নাই। ঠিক আছে, এছাড়া অ্যালকোহল ইন্ডিউসড আছে, অ্যালকোহল ইন্ডিউসড সিরোসিস হয়, আপনারা তো জানেন যে নন অ্যালকোহলিক স্টিটো হ্যাপাটাইটিস বলে একটা শব্দ আছে, অ্যালকোহলিক লিভার ডিজিজ বলে একটা শব্দ আছে। হ্যাঁ, দুইটাই সিএলডিতে কনভার্ট হতে পারে, নন অ্যালকোহলিক হতে পারে, অ্যালকোহলিক হতে পারে, সাথে বি ভাইরাস, সি ভাইরাস। ওকে, আর ইমিউন রিলেটেড আছে কি, পিএসসি প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস, অটোইমিউন লিভার ডিজিজ। বিলিয়ারের মধ্যে কি আছে, পিবিসি, এসবিসি, সিস্টিক ফাইব্রোসিস। ওকে, জেনেটিক হেমাক্রোমাটোসিস, উইলসন ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। ক্রিপ্টোজেনিক খুব বেশি লাগবে না, ক্রনিক ভেনাস ফ্লো অবস্ট্রাকশন লাগবে না, এইটা লাগবে না, এটা লাগবে না। তাহলে লাগবে যেগুলো আমি ভালো করে মার্ক করে রাখছি, এগুলোই শিখবেন। হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বক্সটা। হেমাক্রোমাটোসিস, উইলসন্স, দুইটা সম্পর্কে আইডিয়া আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ পাবো, বা নেক্সট ক্লাসে পাবো। ঠিক আছে, আর হ্যাপাটোমেগালি ইজ কমন হোয়েন দ্য সিরোসিস ইজ ডিউ টু অ্যালকোহলিক লিভার ডিজিজ অর হেমাক্রোমাটোসিস। ইউজুয়ালি লিভার তো ছোটো হয়ে যায় সিএলডিতে, বাট যদি সিরোসিসটা অ্যালকোহলের কারণে হয় অথবা হেমোক্রোমাটোসিসের কারণে হয়, সেক্ষেত্রে লিভারটা অ্যানলার্জ হয়ে যাবে। ওকে, পামার ইরেথেমা কোথায় পাওয়া যায়, তেনার এবং হাইপোথেনার ইমিউনেসের ওখানে পাওয়া যায় রেডনেস আকারে। হ্যাঁ, আর এটা আর কোথায় থাকে, এটা আপনার হাইপারডাইনামিক সার্কুলেশন যাদের তাতে থাকতে পারে, ইনক্লুডিং প্রেগনেন্সি। ওকে, ক্লিনিক্যাল ফিচার্স ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, একটু আগে বললাম, এখন আবার বলতেছি, এটা একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবেন। ওকে, হ্যাপাটোমেগালিও থাকতে পারে, মেগালি নাও থাকতে পারে। ওকে, জন্ডিসও থাকে, অ্যাসাইটিস থাকে, সার্কুলেটরি চেঞ্জের জন্য স্পাইনজার টেলেঞ্জেকটিক্সিয়া, পামার ইরেথেমা থাকে, অ্যান্ডোক্রাইন চেঞ্জেস মেন উমেন দুইটা থাকে, আর কিছু জিনিস দুজনেরই কমন। ওকে, হ্যামোরেজি কিছু ম্যানিফেস্টেশন থাকে, পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স থাকতে পারে, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি থাকতে পারে, এছাড়া আদার্স ফিচার্স পিগমেন্টেশন, ডিপোটেন্স, কন্ট্রাকচার, অ্যালকোহল এক্সেস এগুলো থাকতে পারে। ওকে, তো মাথায় রাখবেন এগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে ধরেন এই যে আমরা ফার্স্ট ক্লাসে মোটামুটি অনেকগুলো পয়েন্টের কথা বলছি, কোনটা ফিচার্স কেন আসতেছে। হ্যাঁ, যেমন ধরেন পোর্টাল হাইপারটেনশন থেকে অ্যাসাইটিস কীভাবে হচ্ছে এটা বলছিলাম। হ্যাঁ, ফ্লুইড লিক হয়ে, পোর্টাল হাইপারটেনশন দিয়ে পোর্টাল ভেসেলস থেকে ফ্লুইড লিক হয়ে কী হচ্ছে, পেরিটোনিয়াল ক্যাভিটি ফ্লুইড চলে এসে কী হয়, অ্যাসাইটিস হয়। এছাড়া লিভার ড্যামেজের কারণে অ্যালবুমিন কমে কী হয়, অ্যাসাইটিস হয়। ওকে, অ্যাসাইটিসের মেকানিজম আপনাদের বলছে খুব বেশি লাগে না। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে বলতেছি
এই যে ক্লিনিক্যাল ফিচার, যেমন ধরেন এই যে গাইনোকমেশিয়া কেন হচ্ছে, স্পাইডার টেলেনজেক্টেসিয়া কেন হচ্ছে, পামার ইথেমে কেন হচ্ছে, কথাগুলো কিন্তু এখানে ফিচার্স আকারে আছে, বাট কোনটা কেন হচ্ছে একটু করে মাথায় রাখলে মনে থাকতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আপনারা জানেন যে সিএলডিতে লিভার কী হয়, কম্প্রোমাইজড হয়, যার কারণে সে ভালো করে এস্ট্রোজেন মেটাবলিজম করতে পারে না, বডিতে এস্ট্রোজেন পরিমাণ কী হয়, বেড়ে যায়, বেড়ে গিয়ে গাইনোকমেশিয়া, স্পাইডার টেলেনজেক্টেসিয়া, সরি গাইনোকমেশিয়া, স্পাইডার টেলেনজেক্টেসিয়া, আর হচ্ছে পামার ইরেথেম, এগুলো কেন পাওয়া যায়, স্ট্রোজেন মেটাবলিজমটা ঠিকঠাক হচ্ছে না, সেই কারণে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর মাথায় রাখবেন এই যে আপনার কপার হিমোক্রোমোটোসিসে কী হয়, হিমোক্রোমোটোসিস, তারপর হচ্ছে আয়রন যখন বেড়ে যায় বডিতে, এগুলোতে কী হয়, বিভিন্ন জায়গায় ডেপোজিশন হয়ে এগুলো কী হয়, পিগমেন্টেশন দেখায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, সরি, ওকে। আর মাথায় রাখা লাগবে আমাদের যে এই যে হ্যাপাটিক এনকেফালোপ্যাথি কেন হচ্ছে, মেকানিজম একটু আগে বলছি, এমোনিয়া ক্যান নট মেটাবোলাইজড, ক্যান ট্রাভেল টু ব্রেন, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি ক্যান অকার্স, তবে ইমোনিয়া ছাড়া আদার নিউরোটক্সিনও কিন্তু দায়ী। ঠিক আছে, আর এই যে ব্লিডিং টেন্ডেন্সি, ব্রুইশ, পারপোর এপিস্টিক্স, এগুলো কেন হয়, ডিউ টু ক্লটিং ফ্যাক্টর প্রোডাকশন কমে যায়। ওকে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আর হ্যাপাটোরেনাল সিন্ড্রোম একটু আগে বললেন, এটা কেন হয়, ডিউ টু রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন, এটার কারণে রেনাল ব্লাড ফ্লো কমে গিয়ে লো ফিল্ট্রেশন হয়ে হ্যাপাটোরেনাল সিন্ড্রোম একেআই ডেভেলপ করে। ওকে, আর এসআইটিসের সাথে একটু আগে বলছিলাম অ্যালডোস্টেরন এবং রাস মেকানিজমের একটা কি আছে, রিলেশন আছে। ওকে, আর পোর্টাল হাইপারটেনশন বেড়ে পোর্টাল ভেসেলসের কারণে এগুলো আলটিমেটলি স্প্লিনে প্রেশার দিয়ে স্প্লিনোমেগালি করে আর ভেরিসেস করে। হ্যাঁ, যেগুলো একটু আগে আপনারা পড়ছেন যে স্প্লিনোমেগালি, কোলেটারাল ভেসেলস, ভেরিসিয়াল ব্লিডিং, এগুলো পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স। ঠিক আছে, এটা এছাড়া অ্যালোপেশিয়া, টেস্টিকুলার অ্যাট্রফি, ব্রেস্ট অ্যাট্রফি, ইমিউনিটি এগুলো করে থাকে। এই যে পামার ইথেমা কেন হয়, ডিউ টু ইনক্রিজ ভাস্কুলারিটি, এটা কেন হচ্ছে, এস্ট্রোজেন লেভেল বাড়ার কারণ হচ্ছে, সাথে ক্যাপিলারিসের ভ্যাসোডাইলেশন হওয়ার কারণে হচ্ছে। আর অ্যালকোহল বা নলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কী হয়, বডিতে টেস্টোস্টেরন কমে যায়, টেস্টিকুলার অ্যাট্রফি হয়। ঠিক আছে, এই যে স্পাইডার টেলেনজেক্টেসিয়া, এটা কেন, ভ্যাসোডাইলেশন অফ দ্য সুপারফিশিয়াল ব্লাড ভেসেলস। ঠিক আছে, আর এই যে হ্যাপাটোরেনাল সিন্ড্রোম, হ্যাপাটোপালমোনারি সিন্ড্রোম, হ্যাপাটোপালমোনারি সিন্ড্রোম কেন হচ্ছে সেটা এখানে লেখা আছে। সরি, আজকে ক্লাসে একটু সমস্যা হচ্ছে। তো মাথায় রাখবেন আমাদের আসলে ক্লিনিক্যাল ফিচার সবগুলো কোনটা কেন হচ্ছে লাগবে না, তবে একটু মাথায় যদি রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের এটা সুবিধা হবে। আমি আপনাদেরকে আমার হাতে লিখে স্লাইড অবশ্যই প্রোভাইড করে দেবেন ইনশাল্লাহ। সরি, আচ্ছা, তাহলে পিগমেন্টেশন আপনার কোথায় হচ্ছে, হেমাক্রোমোটোসিসে হচ্ছে। এটাতে কী হয়, বডিতে এক্সেসিভ আয়রন ডিপোজিটেড হয়। ঠিক আছে, এবং এখান থেকেও কিন্তু কী হয়, পরবর্তী সিরোসিস ডেভেলপ করে। ওকে, তাহলে পিগমেন্টেশন এখানে কী কী লিখছে দেখেন, একটা হচ্ছে হেমাক্রোমোটোসিস হচ্ছে, এছাড়া সিরোসিস অ্যাসোসিয়েটেড প্রলং কোলেস্টেসিস সেক্ষেত্রে হতে পারে, আর ক্লাবিং ইউজুয়ালি হ্যাপাটোপালমোনারি সিন্ড্রোম ডেভেলপ করলে সেক্ষেত্রে দেখা যায়। ওকে, এখানে কিছু ওর্স প্রগনোসিস কখন হয় সেটা কয়েকটা পয়েন্ট বলছে, একটা জন্ডিস, হ্যাসাইটিস, এনকেফালোপ্যাথি, বেরিসিয়াল ব্লিডিং, অ্যাডভান্স ডিজিজকে কী করে সিগনিফাই করে, এবং দিস অল আর অ্যাসোসিয়েটেড উইথ ওর্স প্রগনোসিস। ওকে, আর ডিকম্পেনসেশন বলতে, ডিকম্পেনসেশন লিভার ডিজিজ বলতে কী বোঝায় সেগুলো প্রথম ক্লাসে বুঝলাম, যে তিনটা পয়েন্ট এগুলো একটু মাথায় রাখবেন। ওকে, ফিচার্স অফ ক্রনিক লিভার ফেলিওর একটু মুখস্থ করে ফেলেন। এই যে ওরসেনিং সিনথেটিক লিভার ফাংশন বলতে কোন জিনিসটা ওরসেনিং হয়, অ্যালবুমিন কমে যায়, কোন জিনিসটা বেড়ে যায়, প্রথমিন টাইম বেড়ে যায়, পড়বেন ভালো করে। হ্যাঁ, জন্ডিস, ভেরিসিয়াল ব্লিডিং, হ্যাপাটিক এনকেফালোপ্যাথি, অ্যাসাইটিস সবগুলো পড়তে হবে, এবং এটা এসবির জন্য একটা ইম্পর্টেন্ট বক্স। ঠিক আছে, স্ক্রিনিং ফর কমপ্লিকেশন আমরা ইউজুয়ালি স্ক্রিনিং কী দিয়ে করি, এন্ডোস্কোপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এসবির জন্য মাথায় রাখবেন। হ্যাঁ, মাথায় রাখবেন যে কি, ইসোফেজিয়াল ভেরিসিসের জন্য স্ক্রিনিং আমরা কোন পরীক্ষার মাধ্যমে করি, এন্ডোস্কোপি। ওকে, ঠিক আছে, আর মাথায় রাখবেন রেইস বিলিরুবিন, লো অ্যালবুমিন, প্রোলং পিটি রিফ্লেক্ট কী করে, impaired liver function. Okay, along with renal dysfunction and hyponatremia, these all are the bad prognostic features. প্রগনোস্টিক স্কোর দুইটা আছে, একটা হচ্ছে চাইল্ড পাক আর হচ্ছে কি এমইএলডি। মাথায় রাখবেন দুইটা স্কোর, একটা হচ্ছে চাইল্ড পাক আর হচ্ছে কি এমইএলডি। এগুলো কিসের জন্য, প্রগনোসিস অফ সিএলডি। ওকে, চাইল্ড পাক ক্লাসিফিকেশন আমরা কি করি দেখেন, কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, এনকেফালোপ্যাথি, বিলিরুবিন, অ্যালবুমিন, প্রথম বিটামিন, অ্যাসাইটিস, 5টা পয়েন্ট মাথায় রাখেন। এবং মাথায় রাখবেন কি, লেস দেন 7 হলে চাইল্ড পাক স্কোর এ, 7 থেকে 9 হলে বি, 9-এর বেশি হলে সি, 7-এর কম যেটা আছে সেটা মাইল্ড, 7 থেকে 9 সেটা মডারেট, মোর দেন 9 এটা সিভিয়ার বোঝায়। ওকে, আর এমইএলডি স্কোর জাস্ট মাথায় রাখেন, এটা একটু
প্রগনোসিসের পারপাসে কাজে লাগে, এইটুকু মাথা রাখলে চলবে। ওকে, আর একিউট ও ক্রনিক লিভার ফেলিওর যে টপিকটা আছে এখানে জাস্ট মাথা রাখেন। কমন ট্রিগারিং ফ্যাক্টর কি? অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, সিস্টেমিক ইনফেকশন, আর হচ্ছে কি ভাইরাল হ্যাপাটাইটিস। আচ্ছা, আমরা এখন আলোচনা করব পোর্টাল হাইপারটেনশন নিয়ে। দেখেন, আমরা মোটামুটি হ্যাপাটোলজি ফার্স্ট ক্লাসে বেশ অনেকগুলো টপিক আলোচনা করছি। সেকেন্ড ক্লাসে টপিকের মধ্যে পোর্টাল হাইপারটেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, বিকজ এখান থেকে কম বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, বাকি টপিকগুলো ইম্পর্ট্যান্ট, তবে পোর্টাল হাইপারটেনশন কম্পারেটিভলি বাকি টপিকগুলোর চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তো শুরু করি। দেখেন, পোর্টাল ভেনির যে ব্লাড সাপ্লাইটা আছে, যেটা আমাদের লিভারে এন্টার করে, তার 2/3, হ্যাঁ, পোর্টাল ভেইনের ব্লাড সাপ্লাইয়ের 2/3 ব্লাড কোথায় এন্টার করে? লিভারে এন্টার করে। এটা যদি অ্যামাউন্ট হিসাব করি, এটা হচ্ছে কত? 1500 ml পার মিনিট। ওকে, জাস্ট দুটা ভ্যালু একটু মাথায় রাখেন। একটা হচ্ছে 2/3 ব্লাড অফ পোর্টাল ভেইন, আরটা বললাম কি 1500 ml পার মিনিট। এগুলো কোথায় এন্টার করলো? লিভারে এন্টার করলো। তো দেখেন, এই পোর্টাল ভেইনে বা পোর্টাল সিস্টেমে যে প্রেশার আছে সেটাকে বলে কি? উইথ হ্যাপাটিক ভেনাস প্রেশার। ওকে, আর আপনারা সবাই জানেন যে পোর্টাল ভেইন লিভার এন্টার করলো, আর লিভার থেকে কে বের হলো? হ্যাপাটিক ভেইন বের হলো, যেটা গিয়ে কোথায় শেষ হয় বলেন তো? যেটা গিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে শেষ হয়। তো দেখেন, এগুলো তো আপনারা সবাই জানেন। ধরেন, ঢুকলো পোর্টাল, বের হলো হ্যাপাটিক, যেটা গিয়ে শেষ হচ্ছে কোথায়? ধরেন ইনফেরিয়র ভেনা কাভা। ওকে, তো এই পোর্টাল সিস্টেমের ব্লাড প্রেশারটা হচ্ছে কি? উইথ ভেনাস হ্যাপাটিক প্রেশার। ওকে, আর এই যে সিস্টেমিক ভেইন, হ্যাপাটিক ভেইন বলুন অথবা ইনফেরিয়র ভেনা কাভা বলুন, এখানে ব্লাড প্রেশারটাকে বলে কি? ফ্রি হ্যাপাটিক ভেনাস প্রেশার। ফ্রি হ্যাপাটিক ভেনাস প্রেশার। এই দুটার পার্থক্যকে বলা হয় মূলত কি বলেন তো? এই দুইটার পার্থক্যকে বলা হয় হ্যাপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট। ওকে, যেটার ভ্যালু ইউজুয়ালি কত থাকে? 5 to 6 মিলিমিটার মার্কারি থাকে। এটা কখনো যদি 10 মিলিমিটারকে এক্সিডস করে, দেন এটাকে বলা হয় কি? সিগনিফিক্যান্ট পোর্টাল হাইপারটেনশন। ওকে, এটাকে সিগনিফিক্যান্ট পোর্টাল হাইপারটেনশন বলবো তখন। ওকে, আর ভেরিসিয়াল ব্লিডিংয়ের রিস্ক কখন সবচেয়ে বেশি হয়? যখন এটা 12 মিলিমিটার মার্কারি ক্রস করে। ওকে, সো আশা করি এই গ্রেডিয়েন্ট নিয়ে বিষয়টা আপনাদের মাথায় থাকবে। ছোট্ট করে বইয়ে কোনো একটা জায়গায় এই ফিগারটা এঁকে নেন, যেটা আপনাদেরকে ইনশাল্লাহ কাজে দিবে। ওকে, আর দেখেন পোর্টাল হাইপারটেনশনের যে কজগুলো আছে, হ্যাঁ, চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্ট যখন আপনি হিসাব করবেন তখন কজ কি? এক্সট্রা হ্যাপাটিক পোর্টাল ভেইন অবস্ট্রাকশন। ওকে, অ্যাডাল্টের হিসাব করলে 90% কেস হচ্ছে কি? সিরোসিস। ওকে, আর শুধু সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করেন, সবচেয়ে কমন কজ কি? সিস্টোসোমিয়াসিস। ওকে, এই তিনটা কজ মাথায় রাখেন। আর মাথায় রাখবেন, পোর্টাল হাইপারটেনশন যখন হয় তখন পোর্টাল ভেসেলস যেখান থেকে ব্লাড নিয়ে আসে সব জায়গায় প্রেশার বাড়বে। সেটা পোর্টোসিস্টেমিক শান্টের উপরে বাড়বে, অর্গানের উপরে বাড়বে। এমন একটা অর্গান যেখান থেকে ব্লাড নিয়ে আসে পোর্টাল ভেইন, সেটা একটা কি? স্প্লেনোমেগালি। ওকে, সো এখানে যদি প্রেশার বাড়ে, এখানে যদি কোনো কারণে প্রেশার বাড়ে, এটা স্প্লিনের উপরও প্রেশার দিবে, যার কারণে কি পাওয়া যায়? ফাইন্ডিংস হিসেবে স্প্লেনোমেগালি পাওয়া যায়, এবং ইট ইজ দ্য কার্ডিনাল ফাইন্ডিংস অফ পোর্টাল হাইপারটেনশন। ওকে, আর কি লিখলো? অ্যান্ড a diagnosis of portal hypertension is unusual when splenomegaly cannot be detected clinically or by ultrasonography. ওকে, তার মানে বুঝতেছেন স্প্লেনোমেগালি না পেলে পোর্টাল হাইপারটেনশন বলাটা টাফ। ওকে, আর মাথায় রাখবেন যে আমাদের বডিতে বললাম পোর্টোসিস্টেমিক শান্ট শব্দটা এটা বিভিন্ন জায়গার জন্য প্রযোজ্য, যেমন ইসোফেগাসে আছে, আম্বেলিকাসে আছে, রেকটামে আছে। হ্যাঁ, ইসোফেগাস আপনারা জানেন পোর্টাল হাইপারটেনশনের কারণে কি হয়? ইসোফেজিয়াল যে ভেরিসেস আছে, ভেরিসিয়াল ব্লিডিং হয়ে যায়। ওকে, তো ইসোফেজিয়াল ভেরিসেসে কিন্তু একটা শান্ট থাকে, পোর্টোসিস্টেমিক শান্ট প্যারাআম্বেলিকাসের এরিয়াতে থাকে, যেটাকে আমরা কি বলি? যেটাতে আমরা কখনো কোনো কারণে যদি ওখানে ভেসেলসগুলো ভিজিবল হয়, ওটাকে বলি আমরা ক্যাপুট মেডিউসা। ওকে, যেটা আমরা স্টেথোস্কোপের মাধ্যমে অসকালটেশনে শুনতে পাবো। ওকে, আর রেকটামে যদি কোনো কারণে কি হয় যে ভেরিসেস আছে, ওখানে যদি কি হয় প্রেশার বাড়ে, ওটা কি হয়? ইন্টারনাল হ্যামোরয়েডসের মতো প্রেজেন্টেশন আমাদের কাছে নিয়ে আসে। ওকে, আর এই যে ক্যাপিউট মেডুসা এবং রিয়ালি কি লিখছে দেখেন, এ লার্জ আম্বিলিকাল কোলেটারাল ভেসেলস হ্যাজ এ ব্লাড ফ্লো সাফিসিয়েন্ট টু গিভ এ ভেনাস হার্ম অন অসকালটেশন, দিস ইজ কল কার্ভিল হেয়ার বমগার্টন সিনড্রোম। ওকে, একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আর মাথায় রাখবেন, এছাড়া ফিটোর হ্যাপাটিকাস বলে একটা টার্ম আছে, যেটা কি হয় আপনার আমাদের অনেক সময় ব্রেদে, মানে যখন কেউ রেসপিরেশন নিচ্ছে বা ফেলতেছে, তখন আমরা এই স্মেলটা অনেক সময় পেয়ে থাকি আর কি। হ্যাঁ, ইটস রেজাল্ট ফ্রম কি লিখলো দেখেন,
portosystemic shunting of blood which allows mercaptans to pass directly to the lungs. Okay, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ পোর্টাল হাইপারটেনশন ইজ ভেরিসিয়াল ব্লিডিং। একটু আগে বললাম পোর্টোসিস্টেমিক শান্টের একটা সাইট হচ্ছে ইসোফেগাস, সেখান থেকে ব্লিডিং হচ্ছে মোস্ট কমন সাইট। ওকে, আর মাথায় রাখবেন যে দ্য ড্রাগস দ্যাট ক্যাপাবল অফ কজিং মিউকোজাল ইরোশন চাষেস সেলিসাইলেস অ্যান্ড অ্যানেসেটস ক্যান অলসো প্রিসিপিটেট দিস ব্লিডিং। ওকে, এটা জেনে রাখলাম আর কি। হ্যাঁ, এই যে এই বক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আপনার যে কজগুলো আছে পোর্টাল হাইপারটেনশনের কজগুলো আমাদের এখানে যে পয়েন্ট আছে পয়েন্ট অনুযায়ী পড়তে হবে। হ্যাঁ, শুরুতে পড়বেন হচ্ছে কি প্রি হ্যাপাটিক, শুরুতে হচ্ছে কি প্রি হ্যাপাটিক প্রি সাইনোসয়েডাল কজ। ওকে, মাথায় রাখবেন খালেদ আল মাগরিবি যখন আপনারা পড়বেন কখনো, ওখানে কিন্তু এইভাবে 5টা রকমের টাইপস নেই, ওখানে টাইপস হচ্ছে 3 রকম। একটা হচ্ছে প্রি হ্যাপাটিক, একটা হচ্ছে হ্যাপাটিক, আরটা হচ্ছে কি পোস্ট হ্যাপাটিক। বাট এখানে প্রি হ্যাপাটিক প্রি সাইনোসয়েডাল, ইন্ট্রা হ্যাপাটিক প্রি সাইনোসয়েডাল, তারপর সাইনোসয়েডাল, ইন্ট্রা হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল, পোস্ট হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল, 5 রকমের ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, তাহলে প্রতিটা ক্লাসিফিকেশনে মিনিমাম যে ইম্পর্টেন্ট কজগুলো আছে সেটা জানতে হবে। হ্যাঁ, চিত্রটা দেখবেন 1 নম্বর মার্কটা কোথায় আছে সেই অনুযায়ী কষ্ট পড়ে ফেলুন। পোর্টাল ভেইন থ্রম্বোসিস ডিউ টু সেপসিস, আর এখানে কিছু অর কোয়াগুলোপ্যাথি। ওকে, অর সেকেন্ডারি টু সরি সিরোসিস। ওকে, তাহলে এই কথাটা একটু মাথায় রাখবেন। আর তাহলে 1 নম্বর রিজনগুলো, 2 নম্বর রিজনে যদি আসি ইন্ট্রাহ্যাপাটিক প্রি সাইনোসয়েডাল, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কজ কি সিস্টোসোমিয়াসিস, আরটা কি ড্রাগের মধ্যে বিভিন্ন ড্রাগ থাকতে পারে আর বিভিন্ন কেমিক্যালসের মধ্যে ভিনাইল ক্লোরাইড এবং সার্কোইডোসিস। মজার বিষয় হচ্ছে কি এই সিস্টোসোমিয়াসিস, ড্রাগ, ভিনাইল ক্লোরাইড, সার্কোইডোসিস এগুলো আপনার খালেদ আল মাগরিবিতে কোথায় রাখছে হ্যাপাটিক কজে রাখছে। হ্যাঁ, তো খালেদ আল মাগরিবি যখন পড়বেন তখন আপনাদেরকে বিষয়টা ওভাবে মাথায় সেট করতে হবে। যদি এমআরসিপির প্রশ্নে আসে তখন আপনাকে এই জিনিসটা খালেদ আল মাগরিবির মতো করেই জানতে হবে। ঠিক আছে, আর এবার সে 3 নাম্বার হচ্ছে কি সাইনোসয়েডাল। ওকে, এটার কজ কি ইম্পর্টেন্ট সিরোসিস, পলিসিস্টিক লিভার ডিজিজ। 4 নাম্বার কি আছে পোস্ট সাইনোসয়েডাল, তবে এটা কি ইন্ট্রাহ্যাপাটিক ডিজিজ, নাম কি ভ্যান অক্লুসিভ ডিসঅর্ডার, সরি ভ্যান অক্লুসিভ ডিজিজ। আর 5 নাম্বার হচ্ছে কি পোস্ট হ্যাপাটিক পোস্ট সাইনোসয়েডাল, কজ কি বার্ড খায়ারি সিনড্রোম। ওকে, তো বার্ড খায়ারি সিনড্রোম বা আদার্স যা যা কজ আছে এগুলো মাথায় রাখবেন। সাইনোসয়েডাল এবং পোস্ট সাইনোসয়েডালের যে কজগুলো আছে এগুলোতে ইউজুয়ালি ওয়েজ হ্যাপাটিক ভেনাস প্রেশারটা বেড়ে যায়, আর এগুলোতে ওয়েজ হ্যাপাটিক ভেনাস প্রেশারটা নর্মাল থাকে। ওকে, এটা মাগরিবি থেকে জানা বলা আর কি। কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন, কী কী কমপ্লিকেশন আছে এই যে একটু আগে বললাম যে পোর্টাল ভেসেলস যেখানে যেখানে আছে পোর্টোসিস্টেশন যেখানে আছে সব জায়গায় মাল্টিপল চেঞ্জেস হয়, যেমন ভেরিসিয়াল ব্লিডিং হতে পারে ফ্রম ইসোফেগাস, ফ্রম রেকটাম। ওকে, ক্যাপিট মেডুসা এটা একটা সাইন যদিও, বা এছাড়া আর কি হতে পারে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি হতে পারে, যেখানে আমরা কোন ধরনের স্টোমাক পাই ওয়াটারমেলন স্টোমাক পাই। ওকে, ওয়াটারমেলন স্টোমাক পাই। ওকে, এটাকে গেইফও বলে, একটু পরে ইনশাল্লাহ জানবো। এছাড়া হাইপারস্প্লিনিজম হয়, অ্যাসাইটিস হয়। অ্যাসাইটিস কেন হয়? পোর্টাল হাইপারটেনশন যখন হয় পোর্টাল ভেসেলস দিয়ে কী হয় ফ্লুইড লিক করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে, যেটা অ্যাসাইটিস করে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, রেনাল ফেলিয়ার হতে পারে, ইভেন হ্যাপাটিক এনকেফালোপ্যাথি পর্যন্ত হতে পারে। ওকে, এবার আসি প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন অফ ভেরিসিয়াল ব্লিডিং। ইফ নন ব্লিডিং ভেরিসেস যদি আসে, ব্লিডিং না হয় সে সময় আমরা এন্ডোস্কোপিতে কী হলো এটা ডায়াগনোসিস হলো। হ্যাঁ, এবং আমরা চিকিৎসা হিসেবে কী দেবো বিটা ব্লকার্স প্রোপানল দিতে পারে। হাইস্ট ডোজ কত 80 থেকে 160 মিলিগ্রাম পার ডে দিতে পারে, অথবা নেডোলল দিতে পারে, সেটা 40 to 240 মিলিগ্রাম পার ডে ইজ ইফেক্টিভ ইন রিডিউসিং পোর্টাল ভেনাস প্রেশার। তাহলে প্রোপাইলিক্সিস হিসেবে নন ব্লিডিং যদি ভেরিসেস থাকে ড্রাগ অফ চয়েস কি প্রোপানল অথবা নেডোলল, এবং প্র্যাকটিস হয় কোনটা প্রোপানল। ওকে, আর এটা কী করে 25% পর্যন্ত হার্ট রেট কমিয়ে কী করে প্রাইমারি প্রিভেনশনে হেল্প করে। ওকে, ইন পেশেন্ট উইথ সিরোসিস দ্য ট্রিটমেন্ট উইথ প্রোপানল রিডিউসেস দ্য ভেরিসিয়াল ব্লিডিং বাই 47%, ভালোই পার্সেন্টেজ কমায়। ওকে, আর মাথায় রাখবেন দ্য এফিকাসি অফ বিটা ব্লকার্স ইন প্রাইমারি প্রিভেনশন সিমিলার টু দ্যাট প্রোফাইলেক্টিক ব্যান্ডিং। কেউ যদি এন্ডোস্কোপির মাধ্যমে আগে থেকে ব্যান্ডিং করে রাখে সেটা যতটুকু কার্যকর হবে এই প্রোফাইলেক্টিক বিটা ব্লকার্স খাওয়াটাও সিমিলার কার্যকর হবে। হ্যাঁ, অনেকের অ্যাজমা থাকে বিটা ব্লকার্স দেওয়া যায় না, তাদের জন্য হচ্ছে কার্ভেডিলল নন কার্ডিও সিলেক্টিভ ভ্যাসোডাইলেটরস বা যেগুলো বিটা ব্লকার্স আছে সেগুলো ইফেক্টিভ। ওকে, এবং এগুলো ডোজ হচ্ছে কি 6.25 থেকে 12.5 মিলিগ্রাম পার ডে। ওকে, দিস ইজ দ্য প্রাইমারি প্রিভেনশন অফ ভেরিসিয়াল ব্লিডিং। ওকে, আর মাথায় রাখবেন ফার্মাকোলজিক্যাল রিডাকশন অফ পোর্টাল ভেনাস প্রেশার কীভাবে করি টার্লিপ্রেসিন দিয়ে করি, এটা একটু মাথায় রাখেন। ওকে, টার্লিপ্রেসিন। তাহলে ম্যানেজমেন্ট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কি শুরুতে হচ্ছে কি
ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে। জুলাই 23rd সেশনে এই একটা কোশ্চেন আসছিল এখান থেকে, হ্যাঁ। ইন্টারভেলেন্স ফ্লুইড হচ্ছে কি একদম সবার আগে করতে হবে, এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। ওখানে আরও সুন্দর সুন্দর 5টা প্রশ্ন ছিল এসবিএতে, সরি অপশন ছিল। এছাড়া টার্লিপ্রেসিন দিয়ে একটু আগে তো পড়লেন, এটা রেডিউস পোর্টাল হাইপার টেনশন, ওকে। এটা ব্যাসোপ্রেসর হিসেবে। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে সেফালোস্পোরিন, আপনার যে 4th জেনারেশন যেগুলো আছে সেগুলো আর কি, হ্যাঁ। এগুলো কী করে এসবিপি প্রিভেনশন করে। ইমার্জেন্সি এন্ডোস্কোপি করে যদি ভেরিসেস থাকে সেটা আমরা কী করে দিই, অনেক সময় লাইগেশন করে দিতে পারি, ওকে। ভেরিসেল ব্যান্ড লাইগেশন ফলোড বাই এন্ডোস্কোপি, প্রোটন পাম্প ইনহিবিটর, ওকে, অ্যান্ড ফসফেট এনেমা অর ল্যাকটোজ দি টু প্রিভেন্ট হ্যাপাটিক এনকাফালোপ্যাথি, বিকজ কনস্টিপেশন প্রিভেনশনের জন্য এটা মূলত আমরা দিয়ে থাকি, ওকে। তো সাসপেক্টেড ভেরিসেল ব্লিডিং যখন পাবেন আমরা ইউজুয়ালি আইভি টার্লিপ্রেসিন দিব, অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবো, আর্জেন্ট এন্ডোস্কোপি করবো, যদি দেখি ভেরিসেস আসে সেক্ষেত্রে লাইগেশন করে দিবে, ইভিএল যেটা বলে, হ্যাঁ। অথবা ব্যান্ডিং অথবা স্ক্লেরোথেরাপিও করে থাকে। তারপরেও যদি ব্লিডিং স্টপ না হয় সেক্ষেত্রে আমরা কী করবো, টার্লিপ্রেসিনটা 72 আওয়ার্স পর্যন্ত রাখবো, প্রোফাইলেকটিক বিটা ব্লকার্স দিয়ে দেবো। আর যদি তারপরে স্টপ হয়ে যায় এটা করব, স্টপ যদি না হয় সেক্ষেত্রে ফার্দার এন্ডোস্কোপি করব, ব্যালন ট্যাম্পোনেন্ট ইমার্জেন্সি টিপসও করা লাগতে পারে, ওকে। আর যদি ভেরিসেস নাই থাকে এন্ডোস্কোপিতে, দ্যাট মিনস স্টপ টার্লিপ্রেসিন, অ্যান্ড এটা আমরা একটা নন ভেরিসেল হেমোরেজ লাইক পিওরি ব্লিডিং হিসেবে ম্যানেজ করব, ওকে। আর গেফ সম্পর্কে একটু আগে বলতেছিলাম, গেফ গ্যাস্ট্রিক এন্টাল ভাস্কুলার অ্যাক্টেশিয়া, ওকে। তো এটাতে কি হয়, আপনার ওয়াটারমেলন কি পাওয়া যায়, স্টোমাক পাওয়া যায়, একটা মাথায় রাখবেন। ইট ইজ দ্য অল্টারনেটিভ কজ অফ মিউকোজাল ওজিং ইন পেশেন্ট উইথ সিরোসিস। এছাড়া পোর্টাল হাইপারটেনশন গ্যাস্ট্রোপ্যাথি হয়, এটাতে কী হয়, স্ন্যাক স্কিন গ্যাস্ট্রোপ্যাথি ইন দ্য প্রক্সিমাল স্টোমাক থাকে, ওকে। সো মোটামুটি সেকেন্ড ক্লাস এই পর্যন্ত। আপনারা সেকেন্ড ক্লাসের ভিডিওটা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। এখানে যে জটিল টপিক ছিল একটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, আর একটা জটিল টপিক হচ্ছে কি আপনার এই যে HRS AKI, এই জিনিসটা আসলে বোঝা অনেক টাফ। আমি তাও যতটুকু পারছি বোঝানোর ট্রাই করছি। এবার আমি যখন পড়ছিলাম আমি আসলে না বুঝে পুরোটা মুখস্থ করছিলাম, হ্যাঁ। এখানে ক্রিটিনের লেভেলটা বা এখানে যে নেফ্রোটক্সিক ড্রাগের অ্যাবসেন্স, শকের অ্যাবসেন্স, সেপসিস থাকবে না, শক থাকবে না, নেফ্রোটক্সিক ড্রাগের হিস্ট্রি থাকবে না, সিকিডি থাকবে না, এগুলোর বাইরেও যখন একাই ডেভেলপ করে ডিউ টু প্রিভিয়াস হিস্ট্রি অফ CLD, প্রিভিয়াস হিস্ট্রি অফ সিরোসিস, প্রিভিয়াস হিস্ট্রি অফ ALD, সেটাকে বলে HRS AKI, ওকে। খুবই খারাপ একটা ডিজিজ, ওকে। তো সেকেন্ড ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।